সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন পদ্ধতিতে পাঠদানের জন্য উপস্থিত হয়েছি বাপকেজি উচ্চ বিদ্যালয়ে। আজকে আমি পাঠদান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে। আমি মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক, বাপকেজিএম উচ্চ বিদ্যালয়। আমার পাঠদানের বিষয় হলো যে অত্যন্ত সুপরিচিত কবিতা আবার আসিব ফিরে। লেখক কবি জীবনানন্দ দাশ, অত্যন্ত আমাদের পরিচিত কবি জীবনানন্দ দাশ। আমি প্রথমে কবিতা সম্পর্কে একটু পরিচিত হতে চাচ্ছি। যে এখানে আবার আসিব ফিরে, কে কোথায় কিভাবে ফিরে আসতেছেন, এটার নামকরণ কেন হল? এখানে কবি তার জন্মভূমিকে খুব ভালোবাসতেন, তাই তিনি মরার পরেও, মৃত্যুর পরেও আবার এই জন্মভূমি বাংলাকে ভালোবেসে আবার আসতে চান, এই আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মূলত হিন্দু কবি। কবির নাম জীবনানন্দ দাশ। তিনি হিন্দু কবি। হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী। তারা মনে করে যে মানুষের মৃত্যু হইলেও আবার তারা মৃত্যুর পরে আবার অন্য এক বেশে আবার এই পৃথিবীতে ফিরে আসে। কবির ধারণা তাই যে আমরা মৃত্যুর পরে আবার ফিরে আসবো। হয়তো মানুষ হিসেবে তারা আসবে না, বিভিন্ন প্রাণীর বেশে ফিরে আসবে। কবি এখানে তার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বাংলাকে খুব ভালোবাসতেন, তাই তিনি যেন তার আকুতি প্রকাশ করেছেন যে আমি মৃত্যুর পরে যখন আবার আমার পুনর্জন্ম হবে, আমি যেন এই বাংলায় আসতে পারি, এই কথাই তিনি এখানে ব্যক্ত করেছেন। তাই কবিতাটির নামকরণ করেছেন কবি আবার আসিব ফিরে। লেখক জীবনানন্দ দাশ। তার জন্ম 1899 খ্রিস্টাব্দে, বরিশাল শহরে তার জন্ম। মৃত্যু 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। কবি ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি অর্জন করেন। MA ডিগ্রি নেওয়ার পরে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। বিভিন্ন সময় তার শিক্ষকতা পেশায় তার সময় কেটে তিনি কিছুটা সময় একসময় সাংবাদিকতাও নিয়োজিত ছিলেন। এখন আবার আসিব ফিরে কবিতাটির উৎস আমরা জানি যে রূপসী বাংলা, তার শ্রেষ্ঠ একটি গ্রন্থ রূপসী বাংলা লেখা থেকে দেওয়া হয়েছে। তিনি অনেকগুলি বিভিন্ন বই, বিভিন্ন সাহিত্য প্রবন্ধ রচনা করেছেন। তার রূপসী বাংলা একটি বিখ্যাত গ্রন্থ। তিনি উপন্যাস রচনা করেছেন। জরাপালক, দোসর পাণ্ডুলিপি, বনলতা সেন তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ। আমরা এখানে এ সময় একটু তার কবিতার বিষয়বস্তু সম্পর্কে, উৎস সম্পর্কে, উৎসাহ উদ্দীপনা সম্পর্কে একটু আলোচনা করছি। তিনি জীবনানন্দ দাশকে প্রকৃতিপ্রেমী কবি বলা হয়। কেন বলা হয়? তিনি প্রকৃতিকে, বাংলার মাঠ ঘাট, আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালাকে খুব ভালোবাসতেন। আর তার কবিতার উৎসগুলি তিনি খুঁজে পেয়েছেন এই প্রকৃতি থেকে। তিনি প্রকৃতির উপর বিভিন্নভাবে কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস লিখেছেন। এই জন্য তাকে বলা হয় প্রকৃতিপ্রেমিক কবি। আমাদের প্রকৃতিপ্রেমিক কবি এরা জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে আমরা আরেকটি নামে চিনি, সেটা হলো তিনি একজন প্রকৃতিপ্রেমিক কবি। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসাবে পরিচিত। বাংলার
প্রকৃতির রূপ বৈচিত্র্যের কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলায় এক অনন্য রূপসী। এদেশের গাছপালা লতাগুলো ফুল ফল পশু পাখি তার অত্যন্ত প্রিয়। এখানে আমি কবিতাটি একটু পাঠ করছি, শোনো। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। কি আবার আসিব ফিরে দানশিডিটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে। এখন কবি কোথায় ফিরে আসতে চান? আবার আসিব ফিরে দানশিডিটির তীরে। এখন দানশিডি কি? দানশিডি একটি নদীর নাম। এটি ঝালকাঠি জেলার একটি নদী, কবির অত্যন্ত পরিচিত নদী, প্রিয় নদী। দানশিডির তীরে এই বাংলায় তিনি কোথায় আসতে চান? এই বাংলায়, অন্য কোথাও না, অন্য কোনো জায়গায় না। তিনি দানশিডির তীরে এই বাংলায় ফিরে আসতে চান, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে। তিনি যে আবার ফিরে আসবেন, ফিরে আসার কথা ভাবছেন বা বলছেন, লিখছেন। তিনি কোথায় ফিরে আসতে চান? এই বাংলায়। কেন? এই বাংলার সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে। তিনি বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার জল, বাংলার নদী, পথঘাট সব তার কাছে সুপরিচিত এবং অত্যন্ত প্রিয়, যার জন্য তিনি এই বাংলাতেই ফিরে আসতে চাচ্ছেন, অন্য কোথাও নয়। তারপরে কি শালিক? শালিক এখানে শালিক হচ্ছে একটি ছোট সাদা চিল। সাদা চিলকে বলা হয়েছে শালিক। হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, হয়তো বুড়ের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। তাহলে আমরা দেখি যে কবি কীভাবে কোথায় ফিরে আসতে চাচ্ছেন। কোথায়? দানশিডি, ঝালকাঠি জেলার একটি নদীর নাম। তারপরে আসছে হয়তো মানুষ না, সংকোচিল শালিকের বেশি। তাহলে আমরা একটা সংকোচিল, এটি সাদা পাখি, ছোটো রঙের, এটি সাদা পাখি। হয়তো বুড়ের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। এখানে বলা হয়েছে কি কার্তিকের নবান্ন। নবান্ন কি? নতুন বাত। নবান্ন, কার্তিক মাসের নবান্ন। আমরা নতুন এক সময় আমাদের দেশে কার্তিক মাসে নতুন ধান কাটার উৎসব ছিল, সেই উৎসবের কথা এখানে বলা হয়েছে। কার্তিক মাসে ধান বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, পুলি পিঠা ইত্যাদি তৈরি করা হতো, সেই কথাই বলা হয়েছে। তিনি আবার আসবেন এই বুড়ের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। কোন মাস? কার্তিকের নবান্নের বেশে কথা বলেছেন। তারপরে আসে কিন্তু কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়া। এখন আমাদের সাধারণত আশ্বিন মাস থেকে কুয়াশা শুরু হয়ে যায়। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এ সময় প্রচণ্ড কুয়াশা পড়ে। আর তিনি শুরুতেই বলছেন, যখন কার্তিক মাসে নবান্নের কথা বলছেন, সেই সময়ের কথা বলছেন, তো আমাদের কুয়াশার বুকে ভেসে তিনি আসবেন কোথায়? আমাদের এই কাঁঠাল ছায়া, কাঁঠাল বনে তিনি ফিরে আসতে চাচ্ছেন। তারপরে হয়তোবা হাস হব কিশোরীর গুঙ্গুর হবে লাল পায়। হয়তোবা হাস হবে কিশোরীর গুঙ্গুর। গুঙ্গুরটা কি? গুঙ্গুর নূপুর। নূপুর অলঙ্কার। কিশোরীর গুঙ্গুর হবে তার রাঙা পায়। এরপরে আসি, সারাদিন কেটে যাবে কলমি গন্ধভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ডে বেদা বাংলায় এ সবুজ করুণ ডাঙ্গায়। তাহলে আমরা দেখি যে এখানে তিনি কি বেশে ফিরে আসতে চাচ্ছেন। প্রথম আসছেন কি সংকোচিল শালিকের বেশে, বুড়ের কাক হয়ে কুয়াশার কাঁঠাল ছায়া, হয়তো বা হাঁস হয়ে
গুঙ্গুর হবে, একটু সারাদিন কেটে যাবে কলমির গন্ধ বাড়া জলে বেশে এখন কলমি আমাদের খাল বিল ঝিলে এক ধরনের নত জাতীয় গাছ, যেগুলি পানির উপর দিয়ে বেশে চলে বড় হয়, সেইটাকে বলা হয়েছে এখানে কলমির কথা বলা হয়েছে। তারপরে আমরা কিশোরী, এখানে কিশোরী আমরা কিশোরী কি এই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিই। কিশোরী কি, এখানে বিভিন্ন দেশে এই কিশোরীকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের বাংলাদেশে বলা হয়েছে 7 থেকে 16 বছর বয়স যাদের, এটা বাংলাদেশে। তারপরে 7 থেকে 18 থাইল্যান্ড, 14 থেকে 20 বছর বয়স যাদের, এটাকে জাপান। এখন এই কিশোর বয়সটাকে তাহলে আমরা দেখি একটু জেনে নিই, তোমরা জেনে নাও যে আমাদের বাংলাদেশে 7 থেকে 16 বছর বয়স, এই বয়সটাকে বলা হয়েছে কিশোরী বয়স, যাদের যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 7 থেকে 16 বছর বয়স। বাংলাদেশের বেলায় এটা হলো কিশোর বয়স, থাইল্যান্ডে 7 থেকে 18 বছর, জাপানে 14 থেকে 20 বছর বয়স যাদের, এই বয়সটাকে বলা হয়েছে কিশোর বা কিশোরী। এখানে আমাদের কিশোরীর কথা বলা হয়েছে। সেই বাংলাদেশ বা অন্যান্য বিশ্বের সাথে আমরা তুলনা করলে দেখা যায় যে যাদের বয়স 7 থেকে মোটামুটি 7 থেকে 16 বছর বয়স বাংলাদেশে, 7 থেকে 18 থাইল্যান্ড, 14 থেকে 20 জাপান। এদের এই বয়সের মধ্যে যারা যে সমস্ত ছেলেমেয়ে তাদেরকে বলা হয় কিশোরী। আচ্ছা, তারপরে আসি, হয়তো দেখবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো বা ক্ষয়ের দান ছড়াচ্ছে শিশু এক উঠানের গাছে, রূপসার গোলা জলে হয়তো কিশোরী এক সাদা ছেঁড়া পালে, ডিঙ্গা বায় রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে দবল বক আমারই পাবে তুমি ইহাদের বিড়ে। লেখক এখানে 7টি প্রাণীর কথা আমরা দেখতে পাচ্ছি উল্লেখ করেছেন। তিনি কী বেশে এই পৃথিবীতে আসবেন। দেখো প্রথমেই এখানে বলছে কিসের মধ্যে তিনি আসবেন, কোথায় আসবেন। প্রথমে শঙ্খচিল শালিকের বেশে এই একটি প্রাণী, আবার কুয়াশার বুকে কাঁঠাল ছায় আসবে কিসের বুড়ের কাক হয়ে আসবেন। শঙ্খচিল, বুড়ের কাক, লক্ষ্মী বেচা, তারপরে আসছে কি ডবল বক। এই তো তিনি কয়েকটা প্রাণীর কথা এখানে উল্লেখ করেছেন। তাছাড়াও শুধু এই কটা প্রাণী না, তিনি আরও অন্যান্য প্রাণী হিসেবেও আমাদের মাঝে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা জানলাম যে রূপসী বাংলা, দুঃখিত, আবার আসিব ফিরে কবিতাটি কই থেকে নেওয়া হয়েছে, তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংগ্রহীত। আমরা অনেক সময় ভুল করে ফেলি কবির নাম লিখতে, আমরা খুব খেয়াল করব কবির নাম লেখার সময় এখানে তিনি কিন্তু এই কবির নাম লেখার সময় এখানে আমরা দেখতে পাই জীবনানন্দ, তাহলে আমরা 3টে দন্তন্য
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব খেয়াল করবে কবির নাম লেখার সময় যেন আমরা নির্ভুলভাবে লিখতে পারি। এখানে জীবনানন্দ আমরা অনেক সময় লেখার সময় লিখে ফেলাই দুইটা দন্ত ন জীবনানন্দ, আমরা আরেকটা দন্ত ন লিখতে ভুলে যাই। এটা যেন কোনো সময় না হয়। লেখার সময় খুব খেয়াল করবে যে আমরা যেন এই জীবনানন্দ দাশ লেখার সময় তিনটা দন্ত নয় ব্যবহার করি। তারপরে দন্তের ন তালবস্য জীবনানন্দ দাস। তাহলে আমরা এখানে আরেকটা দন্ত ন যদি ব্যবহার করি তাহলে আমাদের লেখাটা সঠিক হবে। আমরা লিখব জীবনানন্দ দাস, তিনটা দন্ত ন, একটা জীব না দন্ত নয় দন্ত নয়াকার দন্ত নয় দয় সংযুক্ত, তারপরে দয়াকার তালবস্য জীবনানন্দ দাস। এইভাবে আমরা যেন একটু খুব খেয়াল করে লিখতে পারি, তাহলে আমাদের লেখাটা নির্ভুল হবে এবং সঠিক বলে প্রমাণিত হবে। তো আমরা এখানে কয়েকটি শব্দ অর্থ এখানে বলি। দেখি আছে ডানশিরে একটি জালকারী জেলার নদীর নাম শঙ্খচিল, ছোট সাদা চিল। তারপরে আছে কি কার্তিকের নবান্নে, আমরা নবান্ন মানে নতুন বাত বা নতুন দান, এখানে নতুন মৌসুমের কথা বলা হয়েছে। কুয়াশার বুকে ভেসে আসিব এই কাঁঠাল ছায়, হয়তো বা কিশোরী, আমরা জানলাম কিশোরীতে এর আগে জানছি যে বাংলাদেশের বেলায় 7 থেকে 16 বছর যাদের বয়স, এটা কিশোর বা কিশোরী বয়স। আর থাইল্যান্ডে আর 7 থেকে 18, জাপানে 14 থেকে 20 এই বছর বয়সটা যাদের, তাদেরকে আমরা কিশোর বা কিশোরী বলবো। তারপরে আসি যেখানে গুঙ্গুর রইবে, গুঙ্গুর অর্থ নূপুর বা অলঙ্কার। কলমির গন্ধ বাড়া, কলমি আমরা সাধারণত বিল ঝিলেই দেখতে পারি, লতা জাতীয় গাছ, গুল্ম এগুলি। জলাঙ্গির অর্থ জল যার অঙ্গে, জলাঙ্গি জল যার অঙ্গে, জলাঙ্গি। সাধারণত বাংলাদেশকে এই জলাঙ্গির কথা বলা হয়েছে, কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই জন্য এখানে এই জলাঙ্গি অর্থ জল যার অঙ্গে, এই কথাটা এখানে বলা হয়েছে। জল যার অঙ্গে জলাঙ্গি অর্থ জল যার অঙ্গে জলাঙ্গি। আসি করুণ ডাঙ্গায় মানে কি? ডাঙ্গায় স্থলভাগ, বা শুকনাংশ যেখানে আমরা চলাচল করি। সুদর্শন উড়িতেছে, এখানে সুদর্শনটা কি? সুদর্শন হচ্ছে গোবরের ফুল, গোবরে পোকা। সুদর্শন গোবরের পোকা। লক্ষ্মী পেঁচা বলা হয়েছে, হয়তো ক্ষয়ের দান ছড়াতেছে একশিটি উঠানের জলে, রূপসার গোলা জলে রূপসা একটি নদীর নাম, যেটা খুলনা জেলায় অবস্থিত। খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম এই রূপসা। ডিঙ্গা বা ছোট নৌকা, ডবল বক, সাদা বক।
ডবল বক, সাদা বক। তাহলে আমরা এখানে লেখককে বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশে আসতে দেখছি। আমি আবারও বলছি যে আমাদের এখানে লেখক আবার আসিব ফিরে কবিতাটির নামকরণ করেছেন। তিনি এই কোথায় ফিরে আসতে চান? এই বাংলাতে। কারণ তিনি বাংলাকে অত্যন্ত ভালোবাসেন, এই জন্য তিনি বাংলাতে ফিরে আসতে চাইছেন। এরপরে আমরা কিছু দেখি কবি কোন মাসকে, আমি তোমাদের কাছে জানতে চাই। কবি কোন মাসকে নবান্নের বার বলে উল্লেখ করেছেন? তোমরা নিশ্চয়ই উত্তর দিয়েছ সুন্দর। এখানে আমাদের কার্তিক মাসকে কবি নবান্নের দেশ বলেছেন। কবির জলাঙ্গির কোন দেশকে বলেছেন? তার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাকে জলাঙ্গির বলে উল্লেখ করেছেন। এরপরে কবি সাদা ডবল বক কখন সন্ধ্যায় ফিরে? দুঃখিত, ডবল বক কখন নির ফিরে? সন্ধ্যা আকাশে। সন্ধ্যাবেলায় তারা ওই দূর আকাশে দিয়ে তারা উড়ে উড়ে তাদের নিরে ফিরে। আমি তোমাদের কাছে একটু জানতে চাই কবির জন্ম। কবি কত সালে জন্মগ্রহণ করেছেন? জীবনানন্দ দাশ 1899। হ্যাঁ, দুঃখিত, অত্যন্ত সুন্দর। কবির মৃত্যু 1954 খ্রিস্টাব্দে। ধন্যবাদ। আমরা আজকে কবি এবং আমাদের কবির লেখার বিভিন্ন সাহিত্য প্রবন্ধ সম্পর্কে জানলাম। আমাদের অত্যন্ত প্রিয় একটি পাঠ আবার আসিব ফিরে, এই সম্পর্কে জানতে পারলাম। তোমরা খুব মনোযোগ সহকারে কবিতাটি পড়বে, কারণ এখানে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সৃজনশীলে এর থেকে প্রশ্ন থাকে, আমাদের অবজেক্টিভেও এখান থেকে প্রশ্ন থাকে। তোমরা সুন্দর করে পাঠটি পড়বে, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে বলে আমার আশা। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনের সকলের উপস্থিতি এবং সুস্থতা কামনা করে আমি আজকের মতো আমার পাঠদান কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।